আমার দাদা শুভ্রাংশু আমার হাত টেনে নিয়ে বসিয়ে দিল তার কোলে, বলল, জয়া, তোমাকে আমি আমার বোন হিসেবে নয়, আমার প্রেমিকা হিসেবে দেখি। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আমাদের বাড়ি পাহাড়ের কোলে, চারপাশে চা বাগান। পাহাড় থেকে নেমে আসা ঝরনার কলকল শব্দ, বাতাসে চায়ের পাতার উৎকট গন্ধ। বাড়ির সামনে একটা ছোট উঠোন, উঠোনের মাঝখানে একটা বট আমগাছ। বৃষ্টি থেকে বাঁচতে আমরা ঘরের বারান্দায় বসেছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেদিন বিকেলে বৃষ্টি থামার পর আমরা বারান্দায় বসেছিলাম। শুভ্রাংশু দেখলাম কেমন অন্যমনস্ক। কয়েকদিন ধরেই তার চোখে অদ্ভুত চাহনি লক্ষ্য করছিলাম, কিন্তু ভাবিনি সে আমাকে নিয়ে এমন অদ্ভুত চিন্তা করে। একটু দূরে সরে বসলাম আমি। আমার বুকের ভেতর ধুকপুক করছিল। শুভ্রাংশুর চোখে এখন এক অদ্ভুত চাহনি। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, জয়া, আমি তোমাকে ভালোবাসি। আমি থতমত খেয়ে গেলাম। দাদা, এসব কি বলছ? আমরা তো সে আমার কথা শেষ হতে দিল না। পাগল হয়ে যাচ্ছি আমি, জয়া। প্রতিদিন তোমাকে দেখে দেখে আমার মনের অবস্থা তুমি বুঝবে না। জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার হাত চেপে ধরল সে। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে সরে গেলাম। দাদা, এসব কি বলছ? তুমি আমার দাদা, আমরা একই পরিবারের। এসব ভাবনা আমি তোমার দাদা নই, জয়া হঠাৎ করে বলে উঠল শুভ্রাংশু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছ তুমি? আমি তোমার দাদা নই, আবার বলল শুভ্রাংশু। আমরা রক্তের সম্পর্কে আবদ্ধ নই। বাঁকা হাসি ফুটে উঠল তার মুখে। তোমাকে কখনো বলা হয়নি, তাই না? তোমার বাবা মা তোমাকে সত্যিটা কখনো বলেনি কি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। কি সত্যি? কি বলতে চাইছ তুমি? তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিল, বলল শুভ্রাংশু। তুমি এই পরিবারের রক্তের সম্পর্কের কেউ নও। আমি তোমার ভাই নই। আমরা কোনো সম্পর্কে আবদ্ধ নই। আমার চোখে পানি এসে গিয়েছিল। মিথ্যে কথা। কেন এসব বলছ? কারণ আমি তোমাকে চাই, জয়া, বলল শুভ্রাংশু। শুধু এই ঘুরপাক খাওয়া সম্পর্কটাই আমাদের আলাদা করে রেখেছে। আমি জানি তুমিও আমাকে চাও। আমি দেখেছি তোমার চোখে জানলা দিয়ে আসা বাতাসে আমার চুল উঠছিল। শুভ্রাংশুর কথা শুনে আমার ভেতরে একটা ভয়ের শিরশিরানি ছড়িয়ে পড়ছিল। হঠাৎ বাইরে তীব্র বৃষ্টি শুরু হলো আবার। বিদ্যুতের চমকে ঘরের ভেতরটা আলোধারিতে ভরে গেল। মুহূর্তের জন্য আমি শুভ্রাংশুর মুখে এক অদ্ভুত অভিব্যক্তি দেখলাম। তার চোখে এক অস্বাভাবিক দৃষ্টি, যেন সে আমাকে নয়, আমার ভেতরে থাকা কাউকে দেখছে। বাইরে মেঘের গর্জন। আমার বুকের ভেতর ধুকপুক আরও বেড়ে গেল। তোমার কাছে প্রমাণ আছে? আমি জিজ্ঞেস করলাম। প্রমাণ করো যে আমি এই পরিবারের নই। শুভ্রাংশু হাসল। সেই হাসি আমার মনে হলো যেন আমি আগে কখনো দেখিনি। অবশ্যই, বলল সে। আমি জানতাম একদিন এই মুহূর্তটা আসবে। তোমার বাবা মা কাগজপত্র লুকিয়ে রেখেছে, কিন্তু আমি খুঁজে বের করেছি। সে উঠে গেল ঘরের ভেতরে। আমার পা থরথর করে কাঁপছিল। কোথাও পালিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি। আর যদি সে সত্যি বলে থাকে? যদি আমি সত্যি এই পরিবারের নই? কিছুক্ষণ পর শুভ্রাংশু ফিরে এলো একটা পুরনো বাক্স নিয়ে। এই দেখো, বলল সে। বাক্সটা খুলে সে বের করল হলদে হয়ে যাওয়া কিছু কাগজ। এগুলো দত্তক নেওয়ার কাগজপত্র, বলল সে। তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিল যখন তুমি মাত্র 2 বছরের ছিলে। তোমার আসল বাবা মা যারা, তারা একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তোমার কোনো আত্মীয় ছিল না, তাই তোমাকে এনাথ হোমে পাঠানো হয়েছিল। আমি কাপা হাতে কাগজগুলো নিলাম। আমার চোখে ঝাপসা দেখাচ্ছিল সবকিছু। কাগজগুলোতে আমার নাম, আমার জন্ম তারিখ, আমার আসল বাবা মার নাম। দেখেছ? শুভ্রাংশু বলল। আমরা কোনো রক্তের সম্পর্কে আবদ্ধ নই। তুমি আমার বোন নও, জয়াগু। আমি কান্নায় ভেঙে পড়ছিলাম। আমার পুরো জীবনটাই যেন মিথ্যার উপর দাঁড়িয়েছিল। কেন আমাকে আগে বলা হয়নি? তোমার বাবা মা ভেবেছিল এটা তোমার জন্য ভালো হবে, বলল শুভ্রাংশু। তারা চেয়েছিল তুমি একটা স্বাভাবিক জীবন যাপন করো, নিজেকে এই পরিবারের অংশ মনে করো। মাথা নিচু করে বসে পড়লাম।
আমি বুঝতে পারছি না আমার পুরো জীবনটাই কি মিথ্যে ছিল। না জয়া, শুভ্রাংশু আমার পাশে বসল। তোমার প্রতি ভালোবাসা সত্যি ছিল। আমাদের পরিবার তোমাকে ভালোবেসেছে সবসময়। কিন্তু তার চোখে যে দৃষ্টি দেখছিলাম তাতে আমার ভেতরটা শিউরে উঠল। তাহলে এখন আমি থেমে গেলাম। এখন আমাদের মধ্যে কোনো বাধা নেই, বলল শুভ্রাংশু। আমরা একসাথে হতে পারি। যেভাবে আমি চাই তুমিও চাও। তার হাত আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। না, আমি বললাম, এটা ঠিক নয়। আমি তোমাকে ভাই হিসেবেই দেখেছি সারা জীবন। তুমি সেভাবে আমাকে দেখো কি করে? শুভ্রাংশুর চোখ জ্বলে উঠল। কারণ আমি সবসময় জানতাম তুমি আমার বোন নও। আমি উঠে দাঁড়ালাম। আমাকে একটু সময় দাও। আমি ভাবতে চাই। শুভ্রাংশু হাসল। অবশ্যই। কিন্তু বেশি দেরি করো না। আমি অনেক দিন অপেক্ষা করেছি। আমি ঘরের ভেতরে চলে গেলাম। আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কাপা হাতে ফোন তুলে নিলাম। মা বাবাকে ফোন করব। সত্যিটা জানতে চাইব। কিন্তু যদি শুভ্রাংশু সত্যি বলে থাকে, তাহলে আমার জীবনটা। একটা অদ্ভুত শব্দ শুনে আমি তাকালাম আমার ঘরের জানলার দিকে। বৃষ্টির ফোঁটা পড়ছিল কাচের উপর, কিন্তু আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে। জানলার ওপারে শুধু অন্ধকার, কিন্তু আমি যেন অনুভব করলাম সেই অন্ধকারে দুটো চোখ আমাকে লক্ষ্য করছে। ঘরের ভেতর ঘুরে দেখলাম আমার পুরনো ফটো অ্যালবাম। তাড়াতাড়ি খুলে দেখতে লাগলাম। আমার শৈশবের ছবি, বাবা মার সাথে, শুভ্রাংশুর সাথে। সব ছবিতেই আমরা হাসছি, খুশি দেখাচ্ছে। কিন্তু এখন সেই ছবিগুলো দেখে আমার গা শিউরে উঠল। সবকিছু কি মিথ্যে ছিল নাকি? হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। আমি ছোটবেলায় বাবা মার সাথে। কিন্তু অদ্ভুত দেখাচ্ছিল কিছু একটা। আমি ভালো করে লক্ষ্য করলাম, আমার চোখের রং বাবা মার চোখের রঙের একদম অমিল। আমার চোখ কালো, কিন্তু বাবা মার চোখ বাদামি। আর আমার চুলের রঙও ভিন্ন। বাবা মার ফোন নম্বরে কল করলাম আমি। রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরছিল না। আবার চেষ্টা করলাম। এবারও একই অবস্থা। কাগজপত্রগুলো আবার দেখলাম। এই কাগজগুলো কি আসল? নাকি শুভ্রাংশু বানিয়েছে? কিন্তু কেন সে এমন করবে? আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। আমি দত্তক নেওয়া হলে, অন্য কারো সন্তান হলে, আমার কি সম্পত্তিতে অধিকার থাকবে? নাকি শুভ্রাংশু আমাকে ভালোবাসে? নাকি সে আমাকে সরিয়ে দিতে চায়? বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। ঠিক আছো জয়া? শুভ্রাংশু দরজায় দাঁড়িয়ে। তার চোখে সেই অদ্ভুত চাহনি। হ্যাঁ, আমি বললাম। আমি একটু একা থাকতে চাই। তোমাকে কিছু দেখাতে চাই, বলল শুভ্রাংশু। একটা জায়গা আছে, তোমাকে নিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এই ঝড় বৃষ্টিতে? কোথায়? এই বাড়ির পেছনে, বলল সে। পাহাড়ের উপরে একটা গুহা আছে। সেখানে কিছু আছে যা তোমাকে দেখাতে চাই। তোমার অতীত সম্পর্কে আমার বুকের ভেতর ধুকপুক করছিল। যাব কি যাব না বুঝতে পারছিলাম না। কিন্তু সত্যিটা জানার জন্য আমার মন ছটফট করছিল। ঠিক আছে, আমি বললাম। কিন্তু বৃষ্টি থামলে যাব। শুভ্রাংশু হাসল। বৃষ্টি থামার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। চলো, আমি ছাতা নিয়ে আসছি। সে চলে গেল। আমি দ্রুত ভাবতে লাগলাম, যাওয়া ঠিক হবে? কিন্তু যদি আমার অতীত সম্পর্কে সত্যিই কিছু জানতে পারি? আমার আসল বাবা মা কারা ছিলেন? আমি কোথা থেকে এসেছি? শুভ্রাংশু ফিরে এলো একটা ছাতা আর টর্চ নিয়ে। চলো, বলল সে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বৃষ্টি পড়ছিল ঝরঝর করে। শুভ্রাংশু ছাতা ধরেছিল, কিন্তু বৃষ্টির ফোঁটা উড়ে এসে আমাদের ভিজিয়ে দিচ্ছিল। বাড়ির পেছন দিকে চা বাগান ছেড়ে আমরা পাহাড়ের দিকে এগিয়ে গেলাম। রাতের অন্ধকারে পাহাড়ের পথটা ভয়ঙ্কর লাগছিল। শুভ্রাংশু টর্চ জ্বালিয়ে পথ দেখাচ্ছিল। আমরা পাহাড়ের ঢালু বেয়ে উঠতে লাগলাম। আর কত দূর? আমি জিজ্ঞেস করলাম। বেশি নয়, বলল শুভ্রাংশু। আরও একটু উপরে কি? চারপাশে শুধু অন্ধকার, গাছপালা, বৃষ্টির শব্দ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার আলোতে পাহাড়ের বিকট চেহারা দেখা যাচ্ছিল। আমরা আরও উপরে উঠলাম।
আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু শুভ্রাংশু আমার হাত ধরে টানছিল। ওই দেখো, শুভ্রাংশু টর্চের আলো ফেলল পাহাড়ের গায়ে। একটা গুহার মতো দেখা যাচ্ছিল। আমরা সেদিকে এগিয়ে গেলাম। গুহার মুখে পৌঁছে শুভ্রাংশু বলল, ভেতরে যাব? আমি ইতস্তত করছিলাম। গুহার ভেতরটা অন্ধকার। কি আছে ওখানে? তোমার অতীত, বলল শুভ্রাংশু। চলো দেখাচ্ছি। আমরা গুহার ভেতরে ঢুকলাম। শুভ্রাংশু টর্চের আলো ফেলছিল সামনের দিকে। গুহার ভেতরটা শুকনো, শীতল। ভেতরে যতই এগিয়ে যাচ্ছিলাম ততই বাইরের বৃষ্টির শব্দ কমে আসছিল। এখানে শুভ্রাংশু থামল একটা জায়গায়। এইখানে তোমার অতীত লুকিয়ে আছে গি। সে টর্চের আলো ফেলল গুহার দেয়ালে। আমি দেখলাম দেয়ালে অনেকগুলো অদ্ভুত চিহ্ন, যেন কেউ আঁচড় কেটেছে। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম। দেখো ভালো করে, বলল শুভ্রাংশু। এগুলো ছবি আঁকা হয়েছিল অনেক বছর আগে গি। আমি ভালো করে দেখলাম। সত্যিই এগুলো ছবি। মানুষের আকৃতি, জন্তু, জানোয়ার, গাছপালা, অদ্ভুত সব চিহ্ন। এগুলো প্রাচীন গুহাচিত্র? আমি জিজ্ঞেস করলাম। শুভ্রাংশু হাসল। হ্যাঁ, প্রাচীন। এই এলাকায় বহু বছর আগে এক আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা এই গুহায় পূজা করত। তাদের বিশ্বাস ছিল এখানে দেবতারা বাস করেন গু। আমি চিত্রগুলো দেখছিলাম। আরও গভীরে আমি দেখলাম একটা বড় চিত্র। একজন মানুষ, তার মাথার চারপাশে কিছু রেখা, যেন আলোর রশ্মি। এটা কে? আমি জিজ্ঞেস করলাম। তাদের দেবতা, বলল শুভ্রাংশু। প্রকৃতির দেবতা। তারা বিশ্বাস করত এই দেবতা তাদের রক্ষা করেন, ফসল দেন, বৃষ্টি দেন। কিন্তু এর সাথে আমার অতীতের কি সম্পর্ক? আমি জিজ্ঞেস করলাম। শুভ্রাংশু আমার দিকে ঘুরল। তার হাতে টর্চ ছিল, যার আলো তার মুখে পড়ে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। কারণ তুমি এই দেবতার সন্তান, বলল সে। আমি হেসে ফেললাম। কি বলছো তুমি? পাগল হয়ে গেছ? না জয়া, শুভ্রাংশু গম্ভীর গলায় বলল। আমি পাগল নই। আমি সত্যি বলছি। তোমার জন্ম হয়েছিল এই পাহাড়ে, এই গুহায়। তোমার মা ছিলেন এই আদিবাসী গোষ্ঠীর শেষ সদস্য। তিনি বিশ্বাস করতেন তিনি দেবতার সাথে মিলিত হয়েছিলেন এবং তুমি তাদের সন্তান গু। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি পাগল হয়ে গেছ? এসব কি বলছ? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, বলল শুভ্রাংশু। কিন্তু এটাই সত্য। তোমার মা তোমাকে জন্ম দিয়েছিলেন এখানে, এই গুহায়। তারপর মারা গিয়েছিলেন। তোমাকে পাওয়া গিয়েছিল এই গুহায়, একা গি। আমি পিছিয়ে গেলাম। এসব মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না গি। তুমি বিশ্বাস করবে, শুভ্রাংশু বলল, যখন তোমার ক্ষমতা জাগবে গি। আমি আরও পিছিয়ে গেলাম। কোনো ক্ষমতা? তুমি কি পাগল হয়ে গেছ? তুমি বিশেষ, জয়া। তার চোখে এক অদ্ভুত উন্মাদনা দেখলাম আমি। তোমার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা অসাধারণ। তুমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারো, জয়া। তুমি ঝড় বৃষ্টি ডাকতে পারো, বন্য পশুদের নিয়ন্ত্রণ করতে পারো। তোমার খবর নিতেই এতদিন আমি এখানে ছিলাম গি। আমি শুভ্রাংশুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আমি চিনি না। একে? এ কি করে আমার দাদা? হঠাৎ বাইরে থেকে একটা জোরে শব্দ হল, যেন কেউ পাথর ফেলেছে। শুভ্রাংশু সতর্ক হয়ে উঠল। কে ওখানে? সে চিৎকার করে উঠল। আমি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়েছিলাম। আবার শব্দ হল। আমাদের যেতে হবে। হঠাৎ শুভ্রাংশু আমার হাত ধরে টানতে লাগল। ওরা এসে গেছে ই। কারা? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে খুঁজে বেড়াচ্ছে যারা, শুভ্রাংশু বলল। চলো, এখানে আর নিরাপদ নয় গু। সে আমাকে টেনে নিয়ে গুহার আরও ভেতরে যেতে লাগল। আমি প্রতিবাদ করার চেষ্টা করছিলাম, কিন্তু তার হাতের শক্ত পাকড় থেকে নিজেকে ছাড়াতে পারছিলাম না। গুহার ভেতরে আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম ততই সরু হয়ে আসছিল পথ। শুভ্রাংশু টর্চের আলো পথ দেখে যাচ্ছিল। হঠাৎ একটা সুডঙ্গের মতো পথ দেখলাম। এখান দিয়ে, বলল শুভ্রাংশু। এটা আমাদের নিরাপদে নিয়ে যাবে গু। আমরা সুডঙ্গের ভেতরে ঢুকলাম। এটা এত সরু ছিল যে আমাদের হাঁটু গেড়ে বসে যেতে হচ্ছিল। সুডঙ্গের ভেতরে একটা অদ্ভুত গন্ধ ছিল, যেন পচা কিছুর। কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বড় গুহায় পৌঁছলাম। শুভ্রাংশু টর্চের আলো ঘুরিয়ে দেখাতে লাগল। আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে এল। গুহার দেয়ালে আরও অনেক চিত্র।
কিন্তু এগুলো আগের গুহার চিত্রের মতো নয়। এগুলো আরও স্পষ্ট, আরও বিস্তারিত। মানুষের আকৃতি, যারা কিছু অদ্ভুত প্রাণীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। এক জায়গায় একটা মেয়ের ছবি, তার গায়ে যেন আলো ছড়াচ্ছে। এটা তুমিই, বলল শুভ্রাংশু। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। পাগল হয়েছ? এই চিত্রগুলো কত শত বছর পুরনো? হ্যাঁ, শুভ্রাংশু একটু দূরে গিয়ে দাঁড়াল। তার টর্চের আলো এখন সরাসরি আমার মুখে পড়ছিল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। এই চিত্রগুলো প্রাচীন। তারা ভবিষ্যৎবাণী করেছিল তোমার জন্ম সম্পর্কে, জয়াগু। আমি এক পা পিছিয়ে গেলাম। আমার নিজের ছায়া দেখলাম দেয়ালে, বিশাল, বিকৃত। আমি যেতে চাই, আমি বললাম। আমি বাড়ি ফিরতে চাই। তুমি বাড়ি ফিরবে, বলল শুভ্রাংশু। তোমার আসল বাড়ি, তোমার জন্মস্থান। কিন্তু তার আগে আমাদের কিছু করতে হবে। আমার বুকের ভেতর এখন ধুকপুক করছিল। আমি এখন বুঝতে পারছিলাম যে শুভ্রাংশুর মাথা খারাপ হয়ে গেছে। সে পাগল হয়ে গেছে। আমাকে পালাতে হবে। হঠাৎ গুহার অন্য প্রান্তে একটা শব্দ হল। টর্চের আলো সেদিকে ফেলল শুভ্রাংশু। সেখানে দাঁড়িয়ে ছিল একজন মানুষ। একজন পুরুষ, বয়স্ক। তার পরনে একটা কালো কোট। শুভ্রাংশু, সে বলল, এবার থামো। তুমি যা করছো তা ঠিক নয়। শুভ্রাংশু হাসল। আপনি এসে গেছেন ঠিক যেমন আমি ভেবেছিলাম। সবসময় আমাদের পিছু নিয়েছেন। শুভ্রাংশু, জয়াকে ছেড়ে দাও, বলল লোকটি। তুমি জানো তুমি যা করছো তা ঠিক নয়। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম অনির্বাণ, বলল লোকটি। আমি তোমার বাবা-মার বন্ধু। আমি সেই সময় থেকে তোমাকে চিনি যখন তোমার বয়স মাত্র কয়েক মাস। শুভ্রাংশু হাসল। ও মিথ্যে কথা বলছে, জয়া। ও তোমাকে নিয়ে যেতে চায়, তোমার ক্ষমতা হাতিয়ে নিতে চায়। আমি দুজনের দিকেই তাকাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব। শুভ্রাংশুর মাথা খারাপ হয়ে গেছে, জয়া, বলল অনির্বাণ। সে একটা উপাসনা সংঘের সাথে যুক্ত হয়েছে যারা বিশ্বাস করে তুমি একটা দেবতার সন্তান। কিন্তু এসব সত্য নয়। এসব অন্ধবিশ্বাস। মিথ্যে, শুভ্রাংশু জোরে বলল। আপনারা চায় না জয়া তার ক্ষমতা সম্পর্কে জানুক। আপনারা তাকে লুকিয়ে রেখেছেন। অনির্বাণ একটু এগিয়ে এলো। শুভ্রাংশু, বাবা, শান্ত হও। তুমি ভুল পথে যাচ্ছ। শুভ্রাংশু টর্চটা জোরে জোরে দুলাতে লাগল, যার আলো আমার চোখে পড়ে আমাকে আলাছায়া দেখাচ্ছিল সবকিছু। আমাকে শান্ত করার কথা বলবেন না। আপনারা সবাই মিলে আমাকে পাগল বলেছেন। আমাকে ভুল বুঝেছেন। আমি জানি জয়া বিশেষ। আমি জানি সে আমাদের রক্ষা করতে পারে। কি থেকে? আমি জিজ্ঞেস করলাম। ধ্বংস থেকে, বলল শুভ্রাংশু। এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, জয়া। মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। কিন্তু তুমি প্রকৃতির কন্যা, তুমি প্রকৃতির দেবতার সন্তান। তুমি পৃথিবীকে বাঁচাতে পারো। শুভ্রাংশু, তুমি একটা সংঘের প্রভাবে পড়ে গেছ, বলল অনির্বাণ। শঙ্কর মিত্র তোমাকে বিপথে নিয়ে গেছে। শঙ্কর মিত্র একজন ধূর্ত লোক, সে তোমাকে ব্যবহার করছে। শুভ্রাংশু হাসল। শঙ্কর আমাকে সত্য দেখিয়েছেন। সত্য, যা আপনারা লুকিয়ে রেখেছেন। এই সময় আমি উপলব্ধি করলাম যে শুভ্রাংশুর দৃষ্টি অনির্বাণের দিকে, আমার দিকে নয়। আমি ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলাম। জয়া, আমার কাছে এসো, বলল অনির্বাণ। আমি তোমাকে নিরাপদে বাড়ি নিয়ে যাব। আমি এক পা এগিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে সব আলো নিভে গেল। শুভ্রাংশুর টর্চ। আমরা অন্ধকারে ডুবে গেলাম। জয়া, অনির্বাণের চিৎকার শুনলাম। আমি দৌড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কেউ আমার হাত ধরে টানল। এদিকে, একটা গলা বলল, কিন্তু এটা শুভ্রাংশুর গলা নয়, অনির্বাণেরও নয়। একটা মেয়ের গলা। আমি তাকে অনুসরণ করে গুহার অন্য প্রান্তে গেলাম। পেছন থেকে শুভ্রাংশু আর অনির্বাণের কথা শুনতে পেলাম। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম অন্ধকারে। মালবিকা, বলল সে। আমি অনির্বাণের সাথে এসেছি শুভ্রাংশুকে আটকাবার জন্য। সে তোমাকে শঙ্কর মিত্রের কাছে নিয়ে যাচ্ছে। শঙ্কর মিত্রকে? একজন ধর্মীয় নেতা, যিনি বিশ্বাস করেন পৃথিবী শেষ হতে যাচ্ছে এবং তোমার ক্ষমতা আছে পৃথিবীকে বাঁচানোর, বলল মালবিকা। শুভ্রাংশু তার অনুসারী। আমরা গুহার বাইরে চলে এলাম। বাইরে এখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু আকাশে চাঁদ উঠেছে, যার আলো মেঘের ফাঁক দিয়ে এসে চারপাশ আলোকিত করেছিল।
মালবিকাকে এবার দেখতে পেলাম আমি। সে আমার চেয়ে বয়সে বড়, সম্ভবত ৩০-এর কাছাকাছি। লম্বা চুল, শক্ত চেহারা। চলো আমরা নিচে নামি, বলল সে। অনির্বাণ শুভ্রাংশুকে সামলাবেন। তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। আমরা পাহাড়ের ঢালু বেয়ে নামতে লাগলাম। আমার পা পিছলে যাচ্ছিল, কিন্তু মালবিকা আমার হাত ধরেছিল। যেখানে যাচ্ছিলাম সেখানে এক জিপ দাঁড়িয়ে আছে, বলল মালবিকা। আমরা সেটা নিয়ে শহরে ফিরব। আমার বাড়ি? আমি জিজ্ঞেস করলাম। না, মালবিকা বলল। সেখানে নিরাপদ নয়। শঙ্কর মিত্রের লোকেরা সেখানে আসবে তোমাকে খুঁজতে। কিন্তু আমি কেন এত গুরুত্বপূর্ণ? আমি জিজ্ঞেস করলাম। আমি তো সাধারণ একটা মেয়ে। মালবিকা আমার দিকে তাকাল। হ্যাঁ, তুমি সাধারণ। কিন্তু শঙ্কর মিত্র বিশ্বাস করে তুমি অসাধারণ। তিনি বিশ্বাস করেন তুমি একটা প্রাচীন আদিবাসী গোষ্ঠীর শেষ সন্তান এবং তুমি প্রকৃতির দেবতার সন্তান। তাহলে শুভ্রাংশু সত্যি বলেনি? আমি দত্তক নেওয়া নই? আমি জিজ্ঞেস করলাম। না, তুমি দত্তক নেওয়া, বলল মালবিকা। তোমার বাবা মা তোমাকে দত্তক নিয়েছিলেন যখন তোমার বয়স ছিল মাত্র ২ বছর। তোমার আসল বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। শঙ্কর মিত্র তোমার দত্তক নেওয়ার খবর জানতে পেরে বিশ্বাস করে বসেন যে তুমি সেই আদিবাসী গোষ্ঠীর সন্তান। কিন্তু শুভ্রাংশু সে কেন? শুভ্রাংশু প্রথমে শঙ্কর মিত্রের উপাসনা সঙ্গে যোগ দিয়েছিল ২ বছর আগে, বলল মালবিকা। তারপর শঙ্কর মিত্র জানতে পারেন যে তুমি সেই আদিবাসী গোষ্ঠীর সন্তান হতে পারো, তাই শুভ্রাংশুকে পাঠান তোমাকে খুঁজে বের করতে। শুভ্রাংশু তোমার পরিবারে ঢুকে পড়ে, তোমার ভাই সেজে। আমি থমকে দাঁড়ালাম। কি বলছো তুমি? শুভ্রাংশু আমার ভাই নয়? মালবিকা মাথা নাড়ল। না, শুভ্রাংশু তোমার ভাই নয়। সে শঙ্কর মিত্রের লোক, একজন অনুসারী। আমি ভেবে দেখলাম। শুভ্রাংশুকে আমি সারা জীবন চিনি। সে কি করে আমার ভাই না হয়? কিন্তু আমার ফটো অ্যালবামে তো শুভ্রাংশুর ছবি আছে, আমার ছোটবেলার। ফটোশপ করা, বলল মালবিকা। অনির্বাণ সব প্রমাণ করবেন। তাহলে আমার আসল ভাই কোথায়? আমার বাবা মা? আমি জিজ্ঞেস করলাম। তোমার কোনো ভাই নেই, বলল মালবিকা। তোমার বাবা মা শহরে আছেন, কিন্তু তারা জানেন না তুমি বিপদে। শুভ্রাংশু তাদের কাছেও মিথ্যে কথা বলেছে সে তোমার খেয়াল রাখবে। আমার মাথা ঘুরছিল। এত কিছু ঘটে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমরা পাহাড়ের নিচে নেমে একটা জিপের কাছে পৌঁছলাম। মালবিকা দরজা খুলল। ওঠো, বলল সে। আমি উঠে বসলাম। মালবিকা ড্রাইভিংয়ে বসল, কিন্তু গাড়ি স্টার্ট দিল না। অনির্বাণের জন্য অপেক্ষা করব? আমি জিজ্ঞেস করলাম। মালবিকা মাথা নাড়ল। না, আমরা এখনই যাব। অনির্বাণ জানেন কোথায় আসতে হবে। গাড়ি স্টার্ট নিল। আমরা চা বাগানের ভেতর দিয়ে পথ ধরে এগিয়ে গেলাম। বাইরে এখনো বৃষ্টি পড়ছিল। চারপাশ অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। তুমি আর অনির্বাণ কারা? আমি জিজ্ঞেস করলাম। কেন তোমরা আমাকে সাহায্য করছ? আমরা রহস্য অন্বেষী সংঘ থেকে এসেছি, বলল মালবিকা। আমরা রহস্যময় ঘটনা নিয়ে গবেষণা করি। যখন শঙ্কর মিত্রের উপাসনা সংঘ সক্রিয় হয়ে ওঠে, আমরা তাদের খোঁজ নিতে শুরু করি। তারপর জানতে পারি তারা তোমাকে খুঁজছে। কিন্তু আমি তো সাধারণ, আমি বললাম। মালবিকা হাসল। হ্যাঁ, তুমি সাধারণ। কিন্তু তোমার জন্মস্থান অসাধারণ। তুমি যে গ্রামে জন্মেছিলে সেখানে একটা প্রাচীন আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা প্রকৃতি পূজা করত। শঙ্কর মিত্র বিশ্বাস করেন সেই গোষ্ঠীর কিছু সদস্য এখনও বেঁচে আছে এবং তুমি তাদের বংশধর। কিন্তু কেন? আমার কি আদিবাসী গোষ্ঠীর সাথে সম্পর্ক আছে? আমি জিজ্ঞেস করলাম। মালবিকা মাথা নাড়ল। কোনো প্রমাণ নেই। শঙ্কর মিত্র কিছু আধুনিক DNA পরীক্ষার ফলাফল ঘুরিয়ে ব্যাখ্যা করে বলেছেন যে তোমার রক্তে সেই আদিবাসী গোষ্ঠীর জিন আছে। কিন্তু তার প্রতিটা যুক্তি ভুল এবং অবৈজ্ঞানিক। আমরা এখন চা বাগান ছাড়িয়ে পাকা রাস্তায় এসে পড়েছিলাম। জিপটা দ্রুত ছুটে চলেছিল। বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। শহরে, বলল মালবিকা। আমাদের অফিসে। সেখানে তুমি নিরাপদ থাকবে। অনির্বাণ আসবেন। তারপর তোমার বাবা মার সাথে যোগাযোগ করব। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। আমি ভেবে পাচ্ছিলাম না কাকে বিশ্বাস করব। শুভ্রাংশু যদি আমার ভাই না হয়, আমি তাকে কেন চিনি?
আমার ছোটবেলায় সে ছিল না? এসব কি মিথ্যে? আমার স্মৃতি সবই কি ভুজা? তুমি চিন্তা করো না, বলল মালবিকা। অনির্বাণ সব প্রমাণ দেখাবেন। তোমার বাবা মার সাথে কথা বলতে পারবে। সব পরিষ্কার হয়ে যাবে। আমি মাথা নাড়লাম। কিন্তু আমার ভেতরে সন্দেহ জাগছিল। মালবিকা বলছে আমি সাধারণ, কিন্তু তবু আমাকে বাঁচাতে তারা এত ব্যস্ত কেন? আমাকে নিরাপদ রাখার জন্য এত হইচি কেন? হঠাৎ পিছন থেকে একটা তীব্র আলো এসে আমাদের গাড়ির ভেতরে পড়ল। কেউ যেন পিছ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায় শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায় নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরাগু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায় স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায় বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল।
সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি? আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো স্বামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো।
কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিমলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল।
যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো। আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে।
আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন অষ্টম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। ৩০০ জন ছাত্রী, ১০ জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। ১৯ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ ৫। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি ৫ বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২০ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল।
দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম, আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩ তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। ২৫ অধ্যায়, প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা ৩০ বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। ২৬ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। আয়ান এখন ১০ বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। ২৭ অধ্যায়, জীবনের সন্ধ্যা। আলম এখন ৬৫ পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে।
বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায়, শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা,
যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।